দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতির নানা কলা কৌশল এবং সেই কলা কৌশলের ইম্প্যাক্ট ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে। আর যথারীতি আমাদের আলোচনার বিষয়, বিশেষ করে এই অনুষ্ঠানে গত কয়েক মাস ধরে আমরা আলোচনা করে আসছি আমেরিকা ইরান যুদ্ধ। কারণ এই আমেরিকা ইরান যুদ্ধ শুধুমাত্র দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন আসলে বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়েছে এবং শুধু বৈশ্বিক বললেও ভুল হবে, প্রতিটি ব্যক্তির জীবনের মধ্যে এটি ইম্প্যাক্ট ফেলছে। বিশেষ করে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি, ইনফ্লেশন সহ সব কিছুতেই মানুষের হিমশিম খাবার মতো অবস্থা এই যুদ্ধের কারণে। বিশেষ করে তেলের দাম এবং গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী, সেটিও একটি অশনি সংকেত বলা যায়। আর তার মধ্যে নতুন করে আবার সংকেত, অশনি সংকেত যদি বলতে চাই, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য। কারণ আজই শেষ হয়ে যাচ্ছে 60 দিনের যে সমঝোতা চুক্তি হয়েছিল জেনেভাতে, সেটির মেয়াদ শেষ। এখন নতুন করে আর কোনো ডিল এর মধ্যে হয়নি বা ডিল হবারও সম্ভাবনা তেমন দেখছেন না অনেকেই। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আজ নতুন করে বলছেন যে ইরান যদি ডিল না করে তাহলে নতুন করে ভাবনা, যেটি হয়তো অনেকেরই মতে আরও কঠোর আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে কংগ্রেসের একজন সাবেক কংগ্রেসম্যান বলছেন যে আমেরিকার চিন্তাধারায় পারমাণবিক হামলারও চিন্তা রয়েছে, এরকম অনেক গুজব ছড়ানো হচ্ছে, যদিও এটা সত্যতা নেই। কিন্তু তারপরে এটা সত্য, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলছেন, ওমান যদি ইরানের সঙ্গে এই হরমুজ নিয়ে আলোচনার মধ্যে যদি আমেরিকাকে সহায়তা না করে, সেক্ষেত্রে ওমানকেও তিনি বোম্বিং করবেন বলে হুমকি দিয়ে রেখেছেন। সেক্ষেত্রে আবার নতুন করে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বন্ধু, যেটি আগে ছিল, উনি দাবি করছেন সেটা হচ্ছে কিম জং উনের সঙ্গে ওনার আবার নতুন করে বন্ধুত্ব তৈরি হয়েছে। সেক্ষেত্রে উনি দক্ষিণ কোরিয়াতে আমেরিকার যে বেস বা সৈন্য, সেটিও কমিয়ে আনার চেষ্টা করছেন বা বলছেন উনি কমিয়ে আনবেন। তার মানে সব কিছু মিলিয়ে 60 দিনের যুদ্ধ সমঝোতার মেয়াদ শেষ, নতুন চুক্তি হয়নি, সেই সঙ্গে নতুন করে আলোচনায় ওমানে বোম্বিং করা এবং নতুন করে আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের যে আক্রমণাত্মক মনোভাব এই যুদ্ধ সমাধানের ব্যাপারে, যে উনি আসলে এমন বলা যায় যে উনি ছাড় দিতে চাচ্ছেন না, এক প্রকারই উনি কি চাই সেটিও পরিষ্কার করছেন না। সেগুলো সবকিছু মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি সব কিছুতে একটি ইম্প্যাক্ট হচ্ছে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব যে কোন পথে যাচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ, আদৌ কি চুক্তি হবে কিনা, হঠাৎ করে কেন ওমানকে আক্রমণের হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসব ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন, আমাদের সব সময় আলোচনায় যুক্ত থাকেন আমাদের সবারই প্রিয় প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সাস। মেহনাজ ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমাদের আরো একজন অতিথি রয়েছেন, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেন্ট মেরিস কলেজ, ইন্ডিয়ানা। প্রফেসর আলাউদ্দিন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনারা দুজনেই শুনলেন, আমি আসলে শুরুতে কিছু বলছিলাম এই কিছু ভূমিকার ব্যাপারে, কিন্তু এর বাইরে অনেক কিছু ঘটনা আছে, হয়তো আপনারা আমাদের দর্শকদেরকে সেগুলো ডিটেলসটা বলবেন। তার আগে আমরা একটু, আজকে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেই স্বভাবতই ওনার যে স্বভাবসুলভ ভঙ্গি সেভাবেই কথা বলেছেন। আমরা একটু শুনে আসি আজকে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসলে কি বলেছেন ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে। On the expiration of the memorandum of understanding, are you any closer today to reaching a final deal to end Iran's nuclear program? Well, they want to make a deal, but they're not going to make the kind of a deal that I feel is necessary. Look, we're in there for one reason. Iran cannot have a nuclear weapon. You understand that? Iran cannot have a nuclear weapon, and they won't have a nuclear weapon. And right now, them building one after what we did previously with the B-2 bombers, going to be a long time behalf. But Iran cannot have, it's very simple, they can't have a nuclear weapon. আপনারা শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলে আসছেন যে উনি ডিল চায় না, যদিও বা ডিল হয় ওনার ভাষায় ইরান নিউক্লিয়ার যে স্থাপনা সেগুলো রাখতে পারবে না বা ধ্বংস করতে হবে, সেটাই উনি গত কয়েক মাস ধরে বলে আসছেন। প্রফেসর মেহনাজ মোমেন, আপনাকে দিয়ে মানে আলোচনাটা একটু শুরু করতে চাই, যেটি হচ্ছে আপনি তো নিয়মিতই এই যুদ্ধটাকে ভালোই মানে কি বলে অবজার্ভ করছেন, আলোচনা করছেন, ভালো কাছ থেকে দেখছেন, বিভিন্ন আর্টিকেলও পড়ছেন। এই যে 60 দিনের বিরতিটা শেষ হলো, নতুন আর কোনো চুক্তি না হয়ে, এবং আজ যে প্রেসিডেন্ট ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার যে ভাষা,
সেই ক্ষেত্রে নতুন করে ওমানকে হুমকি, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এটি এই আমেরিকা ইরান যুদ্ধ দিন দিন ঘোলাতে তো হয়েই গিয়েছে, এরই মধ্যে তা আরো বেশি ঘোলাটে মানে কি হতে পারে? মানে মানুষ তো আসলে এখন প্রশ্ন এটি যে আতঙ্কের ব্যাপার, যে আসলে কি হতে যাচ্ছে, কারণ এটির সঙ্গে তো মানুষের জীবনযাত্রার মানের ব্যাপারগুলো জড়িত হয়ে পড়েছে। আপনার কাছে বিশ্লেষণটা কি এখানে? বিশ্লেষণ করার আগে আমি একটা কথা বলতে চাই যে এই যুদ্ধটা যে ঘটছে এবং এটা যেভাবে কাভারেজ হচ্ছে, এটার দুটো স্তর আছে। একটা হচ্ছে রিয়ালিটিতে যেটা হচ্ছে, আর একটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের কল্পনায় যেটা ঘটছে। তো রিয়ালিটিতে যেটা ঘটছে, যেখানে আপনার ইরান, আমি বলবো তারা আসলেই জয়লাভ করেছে এবং এখন সবকিছু বার্গেনিং চিপ তাদের হাতে। তাদেরকে খুব সাবধানে, খুব কৌশলে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে, কারণ আমেরিকা হেরে গেল, আমেরিকার ফায়ার পাওয়ার তো অনেক। হ্যাঁ, আচ্ছা, আর 2 নম্বর কথা যেটা যেটা যুদ্ধকে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্লেষণ করছেন বা সেটা নিয়ে যেভাবে কথা বলছেন, এটা আমার কাছে মনে হয় যে অনেকটা কি বলবো, মানে ম্যাজিক্যাল রিয়ালিজমের মতো। উনি এভাবে করে ভাবতে চাচ্ছেন, যেমন উনি ওমানকে হুমকি দিয়েছেন যে ওমানকেও মানে বোমা মেরে গুড়িয়ে দিবেন, কিন্তু আমরা জানি যে আমেরিকার আপনার যে অ্যামুনিশন, সেটা এমন একটা জায়গায় কমে গেছে, এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এটা আসলে খুবই আশঙ্কাজনক। তো এখন অন্য কোথাও এই মানে একদম নেসেসারি কারণ ছাড়া এই ধরনের অ্যামুনিশন ব্যবহার করার কথা চিন্তাই করা যায় না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এমন ভাবে বলছেন যে এটা যেন কোনো ব্যাপারই না। হ্যাঁ, এবং অন্য দেশের কথা হুমকি এটা তো বাদই দিলাম, নিজের দেশের সেলারদের প্রতিও যেরকম মনোভাব ব্যক্ত করেছেন, যেভাবে কথা বলেছেন, মানে এগুলো আর কি বাস্তবে যা ঘটছে এবং উনি যেভাবে করে দেখছেন, এই দুটার মধ্যে আসলে কোনো সামঞ্জস্য নাই। আর যুদ্ধের কথা যদি বলতে চান, যে যেটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমেরিকা যখন সাইন করেছিল, আমার কাছে মনে হয় যে তখন সিনসিয়ার ছিল না, সেই জন্যই এটার বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন দাঁড় করিয়েছে। এবং সাইন করার পরপরই তো তারা যেটা চুক্তিতে ছিল যে হরমুজ প্রণালী আপনার, এটা ইরান অ্যাটলিস্ট 60 দিন পর্যন্ত তারা এটার মানে তত্ত্বাবধানে থাকবে, কিন্তু সাথে সাথে আমেরিকা একটা অল্টারনেট চ্যানেল তৈরি করে সেটাকে আপনার বিরোধিতা করা শুরু করেছিল। কাজে এখন এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটার হয়নি আর কি, এটার এখন এই মুহূর্তে মূল্যহীন। কিন্তু ইরান বলছে যে তারা কোনো ধরনের নেগোসিয়েশন করতে হলে আবার ওই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে শুরু করতে হবে, এবং ওইখানে কিন্তু তারা আরো অন্য অনেক শর্ত তারা আরোপ করছে। যেমন প্রথম মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ যে শর্ত ছিল যে লেবাননে যে আপনার আক্রমণ, ইসরায়েলের আক্রমণ, সেটা থামাতে হবে, এখন সেখানে গাজাও যুক্ত হবে। তো এরকম তাদের, কারণ তাদের অবস্থান অনেক শক্তিশালী হয়েছে। আর আমেরিকার কথা যদি বলতে চাই, আমেরিকা যেমন আপনি প্রথমেই যে কথাটা বলছিলেন যে আমরা দেখছি যে দক্ষিণ কোরিয়া থেকে আপনার সৈন্য অস্ত্রশস্ত্র সরিয়ে আনা হচ্ছে, তো এগুলো কিসের ইঙ্গিত বহন করে? এবং আমেরিকা কিন্তু প্রায় 1 দশক ধরে তারা বলছে যে, যেটা বলে তারা পিভট টু এশিয়া, কারণ এখন অনেক ধরনের আপনার ক্ষমতার কেন্দ্র এশিয়ার দিকে চলে যাচ্ছে, এশিয়াতে তাদের বেশি মনোযোগ দিতে হবে। কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমরা দেখছি বরং এশিয়ায় তাদের যেটুকু তাদের অবস্থান ছিল সেটুকুও কিন্তু এখন চলে যাচ্ছে, এবং এশিয়ার যে বিভিন্ন দেশ যেমন জাপান, কোরিয়া, যারা সবসময় আমেরিকার মুখপক্ষে হয়ে অনেকটা নিজেদের অনেক কিছু আপনার মানে ডিফেন্সে অনেক কিছু আপনার ইনভেস্ট করেনি, তারাও কিন্তু এখন অন্য দেশের সাথে চুক্তি করছে বা মানে নিজের অবস্থানটাকে আরো দৃঢ় করছে, যেখানে আমেরিকার উপর যাতে নির্ভর করতে না হয়। কারণ আমেরিকা মধ্যপ্রাচ্যে, এশিয়ায় সমস্ত অ্যালাইজের সাথে এটাই প্রমাণ করেছে যে তাদের মুখোমুখি হয়ে থাকলে আসলে বিপদের সময় কোনো সহায়তা পাওয়া যাবে না, উল্টা তারা হয়তো টার্গেট হবে। কাজে এই সমস্ত সব দিক বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে এইটা ইরান এখন যেটা হবে একটা স্টেলমেটের মধ্যে দিয়ে যাবে, না যুদ্ধ না শান্তি। এবং আমরা বেশ কিছুদিন এটা দেখব, এবং হয়তো ঠিক আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে বা পরে হয়তো একটা কোনো ফ্লেয়ার আপ দেখতে পারি, কিন্তু আপাতত আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট নেক্সট 2 মাস এরকমই না যুদ্ধ না শান্তি এই অবস্থা চলবে। না, সেটি আপনি আশঙ্কা করছেন, এবং আমরা কিন্তু এটি প্রমাণও পেয়েছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আপনি জানেন যখন শুরু হয়েছিল তখন অনেকেই বলেছিল অল্প দিনে শেষ হবে, কিন্তু সেই যুদ্ধ আজকে কয়েক বছর ধরে টেনে নিয়ে যাচ্ছে দুদেশেই, এবং তাতে কাদের লাভ হয় সেটিও
বেশ আলোচনার হ্যাঁ। বিষয়, যুদ্ধ যদি টেনে নিয়ে যাওয়া যায়। আমি একটু প্রফেসর আলাউদ্দিন, যেমনটা প্রফেসর মেহনাজ মোমেন যে জায়গাটা থেকে শেষ করলেন, উনি যেমনটি বলছেন যে আশঙ্কার জায়গা যে এই যুদ্ধটা এভাবেই চলবে, এইটা আসলে কেউই ওরকম ভাবে নেগোসিয়েশনে পৌঁছাবে বলে ওনার মনে হচ্ছে না, যদিও বা মিড টার্মের আগে বা পরে কিছু একটা হতে পারে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে ওইটা না, আপনার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প যে মানে ওমানকে হুমকি দেওয়ার মানেটা আসলে ওনার কি, মানে উনি আসলে ওমানকে হুমকি দিয়ে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন? কিন্তু কারণ এর আগে আমরা দেখলাম যে উনি যেমন সৌদি আরবকে যেমনটা গুরুত্ব দিচ্ছেন, বা উনার জামাতা জেরাড কুশনার, আপনি জানেন যে উনি গাজা শান্তি চুক্তি নিয়ে হামাসদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং যেটি খুবই আলোচিত হচ্ছে। কিন্তু একদিকে কিছু মধ্যপ্রাচ্যের কিছু দেশকে উনি বেশ প্রায়োরিটি দিচ্ছেন অন্যভাবে, আবার কিছু দেশকে একেবারে উনি ধ্বংস করতে চাচ্ছেন। তো এই যে মধ্যপ্রাচ্যে উনার যে দ্বিচারিতার খেলা, এটির পেছনে কোনো কি মানে গল্প আছে কিনা, বা কারণটা কি হতে পারে? দেখুন, এখানে আপনার ওমানের সাথে আমেরিকার যে সম্পর্কটা সেটি খুব ইম্পর্টেন্ট। আপনার ধরেন কুয়েত, বাহরাইন বা হচ্ছে যে ইউএই এবং সৌদি আরবিয়া, তাদের সাথে যে অনেকটা ফর্মাল তারা যে এলাই, ওমান কিন্তু আপনার আমেরিকার ফর্মাল এলাই না, জাস্ট সর্ট অফ তারা হচ্ছে যে মিডল ইস্টে একজন একটা স্ট্র্যাটেজিক পার্টনার। এখন আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি জানতে চাচ্ছেন যে কেন আপনার হচ্ছে এই হুমকিটা দিয়েছে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এখানে আলাপ হচ্ছিল যে এই 60 ডেজ এর ভেতরে একটা হয়তো একটা এগ্রিমেন্ট, একটা ডিলে হয়তো পৌঁছা যাবে এর মধ্যে। তো সেখানে আমরা এর আগের আলোচনাগুলোতে আমরা এখানেও বলেছি, এবং আপনার হচ্ছে গ্লোবাল মিডিয়া আপনার কাভার করেছে যে ওমানের সাথে যে নেগোসিয়েশনটা চলছিল ইরানের, এবং সেখানে আমেরিকার যে কন্ডিশনগুলো সেগুলো আসলে আপনার মোস্টলি রিফ্লেক্টেড হয়নি। এখন আপনার যখন ওমান এবং ইরান একটা আপনার হচ্ছে এগ্রিমেন্টে পৌঁছেছে এবং তারা জয়েন্ট স্টেটমেন্ট প্রিপেয়ার করছে, ইট ইজ অবভিয়াস যে আমেরিকার যে প্রায়োরিটিস, তাদের যে চাওয়ার জায়গাটা সেটি পূরণ হয়নি, এবং তারা দেখছে যে এখানে মূলত হচ্ছে আপনার এন্ট্রি এবং এক্সিট আপনার হচ্ছে ইরান এবং হচ্ছে যে ওমানের যে ওয়াটারওয়েজ সেখান দিয়ে তারা হচ্ছে যে ডিভাইড করে নিয়েছে, এবং সেখানে আমেরিকার যে প্রত্যাশা সেই জায়গাগুলো পূরণ হয়নি। তো আমি মনে করি যে আপনার এটি খুবই ফ্রাস্ট্রেটিং, ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আপনার হচ্ছে যে আমেরিকার মার্কেট এবং হচ্ছে আমেরিকান সিটিজেন, গ্লোবাল আপনার হচ্ছে যে আমেরিকার অ্যালাইজ, সব জায়গা থেকে একটা প্রত্যাশা ছিল এর মধ্যে কিছু একটা আপনার ডিল হবে, তো সেটি হয়নি, সেটি ফ্রাস্ট্রেটিং, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার ওমানকে বম করার এটা হচ্ছে, আমি বলবো যে এটা সর্ট অফ আপনার দুটো জিনিস, সেখানে ইরানকে সারেন্ডার করতে বলেছে ট্রাম্প, আবার হচ্ছে যে ওমানে আপনার বোম মারার কথা বলেছে। এই যে 17 অগাস্টে যে আপনার যে এটার যে একটা ডেডলাইন যে এক্সপায়ার হচ্ছে, হি মাস্ট হ্যাভ সেড সামথিং, এবং সেটাই উনি করেছেন, যে উনি মানে এটাকে কাভার করেছেন এই বক্তব্যগুলো দিয়ে। এবং এই বক্তব্যের আপনি যদি সারটা যদি চিন্তা করেন, বাস্তবতার সাথে, যেটা মেহনাজ আপা একটু ভালোভাবে করেছেন, যে আসলে বাস্তবতা এবং ওনার কল্পনা জগৎ দুটোর তো অনেক বেশি আপনার হচ্ছে সেখানে ফারাক রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা জাস্ট এটা একটি রেটরিক, ওমানকে বোম মেরে উড়িয়ে দেয়া, এটা জাস্ট একটা পলিটিক্যাল আপনার হচ্ছে যে রেটরিক এবং প্রেশার ক্রিয়েট করার জন্য, কিন্তু সেটা আমি সাবস্টেন্সিভ আমি কোনো কিছু দেখি না। এবং ইরানের যে টোন আপনি দেখেন, এর আগেও আমরা বলেছি যে কনসিস্টেন্ট, সে কিন্তু তার টোনের জায়গায়, তার অ্যাটিটিউডের জায়গায় সেটা কনসিস্টেন্সি শো করছে। এখন যেটি এখন আমাদেরকে কনফিউজ করবে, বা এখন লোকজন মানে সব দিক থেকে যেটা চিন্তা করবে, সেটি হচ্ছে যে আজকে পর্যন্ত যেহেতু কোনো ডিলে পৌঁছানো যায়নি, তাহলে হোয়াট নেক্সট, এই জায়গাটা হচ্ছে এখন অস্পষ্ট। কারণ ট্রাম্পের যে বক্তব্য এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে কথাগুলো উনি বলছেন, সেখান থেকে কোনো ক্লিয়ার কোনো আপনার রোড ম্যাপ, কোনো প্ল্যান, কোনো কিছু আসছে না। জাস্ট কিছু আপনার হচ্ছে যে থ্রেটস, এবং যেটা উনি সবসময় করেন, এবং সেটা উনি আজকে থ্রেট দিয়ে কালকে সকালে উনি কিন্তু ওনার থ্রেটের জায়গা থেকে সরে যেতে পারেন। তো সেটার আমরা কোনো আপনার হচ্ছে যে সাবস্টেন্স দেখি না। তা আমি মনে করি যে এটি আপনার হচ্ছে আপনি যেটা বলেছেন, মিডল ইস্টে যে কিছু দেশকে প্রায়োরিটি দেয়া, আবার কিছু দেশকে আপনার হচ্ছে যে ইগনোর করা, এবং ওমানকে বম্বিং এর থ্রেট দেয়া, সেটি হচ্ছে তার মূলত তার আপনার ফর্মাল এলাই এবং স্ট্র্যাটেজিক আপনার পার্টনার, সেখানে একটা বিষয় কাজ করে, যে এই থ্রেটটা কিন্তু সে কিন্তু চাইলে সৌদি আরবে বা ইউএই কে এরকম কোনো কন্ডিশন হয়তো দিতে পারবেন,
কারণ সে তার হচ্ছে যে ফর্মাল এলায়। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে এটি এটি জাস্ট হচ্ছে যে ট্রাম্পের দরকার হচ্ছে যে একটা কিছু বলা এই 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 ডেডলাইনে, এবং সেটি তিনি করেছেন। না কিন্তু আপনার কাছে যেটা জানা যে 173 ডেজ অলমোস্ট গন এই যুদ্ধে চলছে, এবং আপনি জানেন ইকোনমির অবস্থা, বিশ্বব্যাপী কি অবস্থা, এবং গ্যাসের প্রাইস সবকিছু মিলিয়ে এইভাবে কি মানে একজন প্রেসিডেন্ট যেভাবেই হোক উনার কি আসলে এই পর্যায়ে এসে এই ধরনের কথা বলে মানে আরো বেশি কনফিউজড করাটা কি উচিত হচ্ছে কিনা? যেখানে আপনি জানেন যে রয়টার্সের একটি পোল হয়েছে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র 33% নেমে গিয়েছে। এই অবস্থায় উনি কেন এই ধরনের একটি খেলা খেলতে চাচ্ছেন? আপনার 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 মানে এই জায়গাটাতে কি মনে হয়? উনি কি এগুলো সম্পর্কে অবগত না, যে এই ঘটনাগুলো সম্পর্কে? উনি দেখুন, উনি কিন্তু প্রচুর আপনার হচ্ছে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলেন, যে একদিকে দিয়ে বলেন যে আই ডোন্ট কেয়ার, হ্যাঁ এটা আমার কাছে বড় বিষয় না, কিন্তু আবার ওনার বাস্তবতা কিন্তু ভিন্ন। এই যে পোলটা উনি বলছেন যে উনি উনি খুব একটা এটা নিয়ে ইয়ে না, কিন্তু ওনার আপনার হচ্ছে পপুলারিটি হচ্ছে এই টার্মে দ্য লোয়েস্ট 33%। এবং একই পোলে আপনি খেয়াল করছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে আপনার 87% আপনার ডেমোক্রেটস এবং 71% রিপাবলিকান, তারা মনে করেন এই যুদ্ধটা লম্বা হবে। আপনি দেখেন, তাহলে আপনি যেটা বলছেন এটি তো রিয়েল কনসার্ন। এখন মধ্যবর্তী নির্বাচন, তার উপরে আপনার হচ্ছে যে তেলের বাজার তো গরম হচ্ছে প্রতিদিনই, তার উপরে হচ্ছে যে আপনার তার পপুলারিটি লো। সেই সময়ে ওনার এই বক্তব্যটা আমি আসলে হয়তো যারা পলিটিক্যাল অ্যানালিস্ট ওনারা আরো বেশি ভালো বলতে পারবেন, কিন্তু দেখুন এইটার সাথে আপনার বাস্তবতার সাথে আপনার ভালো একটা মিল নেই। যেমন আমরা জানি পলিটিশিয়ানরা অনেক সময় কৌশলগত কথা বলেন, তারা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেন। আপনি ট্রাম্পের 10টা বক্তব্য আপনি নেন, আপনি দেখেন যে তার ভিতরে ওই যে নর্মাল ডিপ্লোম্যাটিক যে জেস্চার এবং যে ট্রোপস এবং ওয়ার্ডিং আপনি কিন্তু ওরা পাবেন না। কিন্তু তো আমি জানি না যে মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ হোল ওনারা এই পুরো বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন, যেখানে ট্রাম্পের প্রেসিডেন্টের পপুলারিটি লো এবং সিটিজেনদের মধ্যে, আমেরিকান সিটিজেনদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে ক্রমান্বয়ে, এবং নির্বাচনের চ্যালেঞ্জ আছে। সেক্ষেত্রে বিহাইন্ড দি সিন আপনার কি আছে সেটা আমরা জানি না। ম্যানা জাবা বললেন যে হইতে পারে যে ঠিক নভেম্বরের আগে হয়তো একটা ডিল হইতে পারে, সেটি হয়তো কোনো একটা আপনার হচ্ছে ইমিডিয়েটলি একটা ইফেক্ট ফেলানোর জন্য, সেটা হয়তো ট্রাম্প কার্ডের মতো ইউজ করার আর একটা পসিবিলিটি আছে। আদারওয়াইজ আমি এর চেয়ে তার স্পষ্ট কোনো কিছু আমার চোখে পড়ছে না। সেটি একটা জায়গায় এগ্রি করি আপনাদের সাথে, একটা জায়গায় আমি এগ্রি করি, সেটি হচ্ছে যে এই যুদ্ধটা যে খুব শীঘ্রই যে শেষ হয়ে যাচ্ছে না, এটা অনেকটা নিশ্চিত। আচ্ছা, না আপনি ঠিকই বলছেন, পলিটিশিয়ানরা আসলে কথা বলে যা তার সঙ্গে বাস্তবতার অনেক ফারাক থাকে, কিন্তু তারপরেও সাধারণ মানুষ তাদের উপরে নির্ভর করে তাকিয়ে থাকে যে ওনারা আসলে কি চায়, কারণ মানুষদের তো আসলে কিছু করার ক্ষমতা নেই সেটি ভোট ছাড়া। আমি একটু প্রফেসর মেহনাজ আপা, আপনি যেটি প্রফেসর আলাউদ্দিন যে জায়গাটাতে বলছেন যে উনিও আপনার মতোই একই আশঙ্কা করছেন, দেখছেন না, কিন্তু আমার প্রশ্ন, আমরা এতক্ষণ আমেরিকার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু ইরানের পারপাসটা আসলে কি? ইরান মানে এই যে লম্বা সময় ধরে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে এখন যুদ্ধ বলতে হরমুজকে কেন্দ্র করে সবকিছু, এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপক ক্ষতি হয়েছে আপনি জানেন, এবং তারা আবার সেগুলো বিল্ড আপও করছে, তাদের নেতাদেরও অনেক ক্ষতি হয়েছে, অনেকেই মারা গিয়েছে, এবং তারা আবার নতুন নেতা তৈরিও করেছে। সবকিছু মিলে ইরানের আসলে এখন অবস্থানটা কি? ইরান আসলে কেমন ধোঁয়াশার মধ্যে আছে, বা ইরানের পরিকল্পনাটা আপনার কাছে কোনো ক্লিয়ার কোনো কি আছে কিনা? ইরান, আপনি যদি ওয়েস্টার্ন মিডিয়া ফলো করেন তাহলে আমরা সবসময় আমরা শুনি যে ইরান যে কোনো মুহূর্তে ইরানের অর্থনীতি অবস্থা এত খারাপ, হ্যাঁ, কিন্তু আসলে বাস্তবে কিন্তু তা না। কারণ ইরানের সাথে 15টা দেশের আপনার বর্ডার আছে, তারা রোড ট্রান্সপোর্টে তারা অনেক কিছু, তাদের অয়েল রপ্তানি করছে, তারপরে আপনার ট্রেন দিয়ে এরকম অনেক কিছু তাদের অন্য অনেক দেশের সাথে তাদের অলরেডি এগুলো জিনিস হয়ে গেছে। তারপরেও হরমুজ বন্ধ হওয়া তাদের জন্য অর্থনৈতিকভাবে
খুবই খুবই এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু ইরান অ্যাটলিস্ট কয়েক মাস বা আরো বেশি এই যুদ্ধ টেনে নিতে পারে, কারণ তারা চাচ্ছে যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এক নম্বর কথা এটার মানে এই ট্রাম্পের আপনার মানে একদম ক্ষমতা হ্রাস করতে চায়। আর ২ নম্বর কথা, তারা তো জানে ভালো করে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যে কোনো চুক্তি হলে এটার উপর ভরসা করা যায় না। ২ বার চুক্তি চলাকালীন সময়ে তাদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে। তারপর আপনার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমেরিকা মানেনি। আমেরিকা তো আসলে কোনোভাবেই কোনো জিনিস কোনো অনারেবলি ডিল করছে না। কাজেই এই চুক্তি তারা চুক্তি হয়তো করবে, কিন্তু তারা এটার সাথে সাথে তারা প্রস্তুত যে যে কোনো মুহূর্তে এই চুক্তির উপর ভরসা করা যায় না। কিন্তু অর্থনৈতিকভাবে যে জিনিসগুলো, হ্যাঁ সাধারণ মানুষ অনেক সাফার করছে, কিন্তু যে অর্থনৈতিক আপনার মানে শক্তিটা দরকার যেটা দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে, সেই জিনিসটা কিন্তু তার আছে। প্লাস আরো অনেক দেশের সহায়তা ইরান পাচ্ছে। তারা সামনাসামনি এসে এভাবে করে বলবে না, কিন্তু তারা অনেকভাবে টেকনোলজি শুধু না, টাকা পয়সা অনেক কিছু দিয়ে সহায়তা করছে। ইভেন আপনার মানে যেগুলো আপনার রিয়েল লাইফ ইনফরমেশন, সেগুলো অনেক দেশ থেকে এগুলো মানে ভলেন্টারিলি মানুষ দিচ্ছে, কারণ অনেকেই এটা চায় না যে আমেরিকা এভাবে করে যে প্রত্যেকটা দেশের গিয়ে যখন খুশি আপনার তাদেরকে বোমা মেরে যা খুশি করে। এই জিনিসটা ইরান আমার মানে কি বলবো, মানে আমার যতদিন আমি দেখেছি, আমি অন্য কোনো দেশকে এভাবে করে আমেরিকার মুখোমুখি হতে দেখিনি। এবং এটাতে অনেক, বিশেষ করে গ্লোবাল সাউথের অনেক দেশ ইরানের সাথে কিন্তু সহায়তা করছে, কিন্তু তারা সামনাসামনি এসে এভাবে করে বলবে না। কাজে ইরানের অবস্থা আমরা যদি ওয়েস্টার্ন পড়ি, হ্যাঁ আজকে নিউ ইয়র্ক টাইমস আমি কি একটা শব্দ পড়লাম, আমি এখন মনে করতে পারছি না, মানে এমন ভাবে বলছে যে মানে একেবারে ইরান ধসে পড়বে, কিন্তু ইরান আসলে এরকম অবস্থায় নাই। এবং ইরানের স্ট্র্যাটেজি আছে, তার কৌশলগত দিক আছে, তাদের অনেকগুলো অপশন আছে। তারা এখন এমন একটা শক্তিশালী অবস্থানে আছে যে তারা অনেক কিছু তারা করতে পারে। তারা কোন দিকে যাবে, তারা একটা দুটো অল্টারনেট ভেবে তারা করতে পারে। কিন্তু আমেরিকা এমন একটা জায়গায় মানে একেবারে আটকে গেছে যে আমেরিকার এখান থেকে বেরোনোর কোনো পথ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বারবার প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বলে আসছেন একটা কথা, সেটা হচ্ছে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্ট থাকতে পারবে না, নিউক্লিয়ার করতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন, প্রেসিডেন্ট এর আগেও বলছেন যে ইরানের সবকিছু ধ্বংস করে ফেলেছেন, বিশেষ করে নিউক্লিয়ার সংক্রান্ত সবকিছু। তো ইরান কি, আপনার কি মনে হয় যে ইরান মানে বিহাইন্ড অফ দ্য সিন তারা আবারও নতুন করে নিউক্লিয়ারের ক্ষমতা অর্জন করার চেষ্টা করছে? আচ্ছা, প্রথম কথা, ইরান নিউক্লিয়ার যেটা এনরিচমেন্ট সেটা ছিল, কিন্তু তারা নিউক্লিয়ার অস্ত্র তারা তৈরি করতে চায়নি। সেই জন্যই তাদের লিডার একটা দিয়ে রেখেছিলেন, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলেন, যেটা ইসলাম বিরোধী। হ্যাঁ, আচ্ছা, এবং যত ধরনের খবর পাওয়া গেছে, ইসরায়েল এবং নেতানিয়াহু ছাড়া সবাই বলেছে যে ইরান নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে। এখন এই যে আমেরিকা এবং ইসরায়েল এভাবে করে আক্রমণ করলো, এর ফলে ইরানের নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেল। আপনি সারা পৃথিবীর দিকে তাকান, আপনি লিবিয়ার দিকে তাকান, আপনি যে সমস্ত দেশ, হ্যাঁ তারা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করেনি, তাদেরকে আমেরিকা ধ্বংস করে দিয়েছে। নর্থ কোরিয়ার দিকে তাকান, তারা তো একদম বহাল তবিয়তে আছে, তাই না? তো এখন যে কোনো সব দেশের জন্যই এটা আমেরিকা এমন একটা বার্তা দিল যে তোমাদের যদি নিউক্লিয়ার পাওয়ার না থাকে, তাহলে আমরা এসে তোমাদের ধ্বংস করে দিব। তো এখন এতদিন পর্যন্ত এই জিনিসটা ইরান করেনি, কিন্তু এখন ইরান নিশ্চয়ই এটা করবে, এবং যে কোনো ন্যাশনাল দেশ হলে এটা করবে। এখন এটা সম্ভাবনা, এটা আমেরিকা এই সম্ভাবনাটাকে খুলে দিবে। না, সেটি ঠিক আছে, কিন্তু ইরানের অর্থনীতি আদৌ কতটা এটা সাপোর্ট করছে সেটিও একটি আলোচনা। এটার জন্য অর্থনীতির এত কিছু দরকার নাই, এটার জন্য যে সহায়তা দরকার সেগুলো তারা পাকিস্তান থেকে, তারা বহু জায়গা থেকে পাবে। এবং আমি বললাম তো যে বহু দেশ তাদের পিছনে আছে, এবং তাদের এটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল নো হাউ, সেটা তাদের আছে। এবং আপনি দেখেন, আমরা সবাই তো ওয়েস্টার্ন মিডিয়া দেখি। আপনি এটা চিন্তা করেন, একটা দেশ 47 বছর এরকম স্যাংশনের মধ্যে থেকে তাদের নিজেদের অস্ত্র দিয়ে কিভাবে করে যুদ্ধ করেছে। এটা যদি আজকে ইউক্রেন করতো, তাহলে এখন সবাই ইউক্রেনের
কিরকম ভাবে প্রশংসা করতো, তাই না? ওদেরকে যেভাবে করে বলা হচ্ছে এরকম আসলে অবস্থা না। আর যদি ওরা করতে চায়, ওদের এনরিচমেন্ট তো এমন একটা জায়গায় আছে, এখন খালি এটা হচ্ছে ইট ইস আ ম্যাটার অফ টাইম, টেকনোলজিক্যাল নো হাউ, এটার জন্য এত বেশি মনিটারি ইনভেস্টমেন্ট আর লাগবে না। আর ওদের যদি মনিটারি ইনভেস্টমেন্টও লাগে সেটাও এত কঠিন না, কারণ অনেক অন্য দেশের সাথে ইরান এখন যে যে ধরনের জিনিসগুলো করছে বার্টার, হ্যাঁ, যেহেতু আমেরিকান ডলারে তারা করবে না, অনেক জায়গা থেকে আপনার চাইনিজ, চায়নার সাথে তো অবশ্যই মানে চাইনিজ কারেন্সি দিয়ে করছে, অনেক অন্য দেশের সাথে আপনারা অন্যভাবে তারা বার্টার করছে যে হ্যাঁ আমাদের তেল তোমরা নাও, তোমাদের বদলে আমি এই জিনিস নিব। হ্যাঁ, তো ইরানের অনেক সম্পদ আছে, ইরানের তো কত $100 বিলিয়ন আমেরিকা করায়ত্ত করে রেখে দিয়েছে, তারপরও তো দেশটা চলছে, তাই না? ইরানের অর্থনীতির অবস্থা যেভাবে করে বলা হয়, হ্যাঁ ডিস্ট্রিবিউশন অসুবিধা আছে, সাধারণ মানুষের অনেক অসুবিধা আছে, সেটা আমি একেবারে একমত। হ্যাঁ, কিন্তু যে অর্থ আপনার, যে ফিনান্সিয়াল শক্তিটা লাগবে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, এগুলো করার জন্য, সেগুলো তারা করতে পারবে। না, সেটি আপনি ঠিকই বলছেন, কারণ ইরানের গত 47 বছরে প্রায় 20টার উপরে শুধু গণ অভ্যুত্থান ইন্টারনালি তারা সামাল দিয়েছে, এরপরও কিন্তু তারা টিকে রয়েছে। এটিও একটি আশ্চর্যের বিষয় বিশ্বব্যাপী। সর্বশেষ আন্দোলনটা সম্পর্কে হয়তো আপনি জানেনই। আমি একটু প্রফেসর আলাউদ্দিন আপনার কাছে যেটা, মেহনাজ ম্যাডাম যেই জায়গাটাকে বলছেন যে বিশ্বে যদি কোনো দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ না হয় তাহলে সে দেশে ভাবছে বা তারা চিন্তা করছে যে তাদের ভৌগোলিক বা তাদের দেশটি হুমকিতে পড়তে পারে। এবং সেটির সবশেষ চমকপ্রদ উদাহরণ আমরা দেখতে পাই এই 2-1 দিনের মধ্যে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে নর্থ কোরিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, এবং উনি টুইট করে বলেন যে কিম জং উনের মতন একজন স্বৈরশাসক বলা যায়, একজন ওনার সঙ্গে ওনার ভালো সম্পর্ক, কিন্তু উনি দক্ষিণ কোরিয়ার মতো এলআইকে বলছেন যে উনি সেখানে আমেরিকান সৈন্য রাখবেন না। এটির পেছনেও কি ওই পারমাণবিক যে স্ট্র্যাটেজি সেটি কাজ করে কিনা, মানে হঠাৎ করে শত্রু বন্ধু হয়ে যাচ্ছে, বন্ধু শত্রু হয়ে যাচ্ছে? দেখুন, পরমাণু শক্তির যে আপনার সুবিধাটা, এটি বোঝার জন্য সহজে আপনি প্রেক্ষাপটটা, ইরানের প্রেক্ষাপটটা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে, ধরুন কল্পনা করুন যে ইরানের পারমাণবিক বোমা ছিল এবং আছে, তার যে ইসরায়েল এবং ইউএস যেভাবে ইরানে হামলা করেছে, তাদের ওই হামলাটা হয়তো ওইভাবে হইতো না। আপনারা দেখেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখনই ঘটে, কিন্তু এটা কিন্তু বেশি সময় সাস্টেইন করে না। যে এই সমস্ত কারণে সেটা সাস্টেইন করে না, ওই কনফ্লিক্টটা প্রলং হয় না। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে কেউ ওই রিস্ক নিতে চায় না। সো ইরান, যেটি মেহনাজ আপা বলেছেন যে তাদের একটা আপনার হচ্ছে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে যেই ফতোয়াটা দেয়া ছিল, যেটি মানব বিধ্বংসী এবং এটি তৈরি করা যাবে না, সেটির কারণে তারা এটি করে নাই। কিন্তু আপনি ধরেন যদি তাদের যদি নিউক্লিয়ার ওয়েপন থাকতো, তাহলে আপনার ইসরায়েল এবং আমেরিকার অ্যাটিটিউডটা টোটালি ডিফারেন্ট থাকতো। প্রিটি অবভিয়াস যে আপনার এটি তাকে কোনো না কোনো ভাবে একটা প্রোটেকশন দেয়। এখন আপনি যদি চিন্তা করেন যে ধরেন আপনি কিম জং উল এবং হচ্ছে যে আপনি পুটিনের সাথে যে ট্রাম্পের যে কমিউনিকেশন এবং এর আগের টার্মে উনি যে কমিউনিকেশনটা করেছেন, আমি মনে করি সেটি ওনার মোর অফ পার্সোনালিটি, লেস অফ ইউএস স্ট্র্যাটেজি। আমার কাছে মনে হচ্ছে সামহাউ ওদের সাথে ব্যক্তিগত সম্পর্কটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। একটা রিজেম্বলেন্স আছে, এই জন্য ওটাকে কমিউনিকেট করেন, উনি ভাবে ইয়ে করেন, প্রশংসা করেন। পুটিনের, নর্থ কোরিয়ান লিডারেরও প্রশংসা করেছেন। কিন্তু আমি হচ্ছে যে একটা পাজলটা বলি, সেটি হচ্ছে যে দেখুন, ইরানে আজ পর্যন্ত কোনো ডিল, কোনো ওয়ার্কেবল ডিলে তারা পৌঁছতে পারেন নাই। এখন ওই দিক থেকে আবার সৈন্য নিয়ে আসছেন। আমরা ইন্টারন্যাশনাল অনেক অ্যানালিস্ট বলেন যে আমেরিকা যখন কাজ করে, আমেরিকা এরকম কাজ করে না যে আজকে প্ল্যান করে কালকে এটাকে ইমপ্লিমেন্ট করে। আমেরিকার যে স্ট্র্যাটেজিক এবং মিলিটারি যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলো হচ্ছে অনেক বেশি ডেলিবারেট, এবং সেটি হচ্ছে যে তারা হচ্ছে যে লং টার্ম কনসিকুয়েন্সগুলোকে বিবেচনায় নিয়ে তারা তাদের স্ট্র্যাটেজি তারা ডেভেলপ করেন। এখন আমরা হয়তো ট্রাম্পের যে ফাঁকা অনেক বুলি আছে, সেই বুলিগুলোর কারণে আমরা হয়তো অনেক কিছুকে আন্ডারমাইন করছি কিনা, যে এর বাইরেও কোনো কিছু আছে কিনা সেটি হয়তো
আমরা অনেকে ভাবছি না, কিন্তু আমার কাছে সেটা মনে হয় যে আর দে প্ল্যানিং সামথিং এলস। ওকে, তো এখন আমি যে ইরানের ব্যাপারে 2-3টা পয়েন্ট যোগ করতে চাই। যে ধরেন আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করেছেন সেখানে আমি একটু 2-3টা পয়েন্ট যোগ করতে চাই। যে ইরানের যে ইকোনমিক কন্ডিশন সেটি নিঃসন্দেহে আমরা কম বেশি এগ্রি করি যে সেখানে আপনার জনগণের দুর্ভোগের আপনার চিত্র আছে এবং সেটার বাস্তবতা আছে। কিন্তু ইরান এই যুদ্ধে আমি বলবো 3টা জায়গায় ইরানের হচ্ছে আপনার বেনিফিট আছে। একটা হচ্ছে যে মোরাল বেনিফিট। মোরাল বেনিফিটটা কি? আমেরিকা আগে হামলা করেছে এবং আলোচনা চলাকালে, এবং শুধু হামলা করেন, সে একটা স্কুলে হামলা চালিয়ে মোর দেন 150 স্টুডেন্টকে আপনার বাচ্চাদেরকে মেরেছে। সেটি আমেরিকার একটা মোরাল স্ট্যান্ডিংকে আপনার হচ্ছে মারাত্মকভাবে আহত করেছে। সেকেন্ড, ইরানের যে মিলিটারি যে শো, ইরান আসলে টেস্ট করার সুযোগ এর আগে এভাবে পায়নি যেভাবে এবার পেয়েছে, এবং ইসরায়েলে সে হামলাটা করেছে এবং যেভাবে সে শোটা করেছে, দ্যাট ওয়াজ ফেনোমেনাল। সো এইটা সে একটা গ্লোবালি একটা রেকগনিশন সে পাইলো যে তার মিলিটারি পাওয়ারটা। আর 3 নম্বর হচ্ছে আপনার যে অপরচুনিস্টিক, যে মানে তার স্ট্র্যাটেজিক অপরচুনিটি, যে এটাই একটা মোমেন্ট যে আমি ওই লেভেলে ক্যাপেবল না যে আমি আমেরিকার সাথে কন্টিনিউয়াসলি ফাইট করতে পারবো, আমি সার্ভাইভ করতে পারবো। সেটি আমেরিকা যদি তার সমস্ত এলাইগুলোকে নিয়ে যায় সেটি অত ইজি হবে না, কিন্তু স্টিল এটা ইরানের জন্য তো খুবই সুখকর হবে না। তো ইরান যেটি চায় যে এর মধ্য দিয়ে সর্বোচ্চ যতটা বেনিফিট সে আদায় করে নিতে পারে সেটাই সে আদায় করে নিতে চায়। এটি ইরানের সমস্ত বক্তব্যগুলোকে আপনি এক জায়গায় করে যদি আপনি একটু চিন্তা করেন, উই গেট দ্যাট ইনসাইট যে ইরান চাচ্ছে সর্বোচ্চ বেনিফিটটা আদায় করে নিতে। আরেকটা জিনিস হচ্ছে যেটি ওয়েস্টার্ন মিডিয়া আপনার শো করে না, সেটি হচ্ছে যে ইরানের ন্যাশনাল ইন্টিগ্রিটি অন্য লেভেলের। যারা ইরানে আপনার সোকল মোল্লাতন্ত্রের যারা আপনার বিরোধিতা করেন, তারাও কিন্তু আপনার আমেরিকার পলিসিতে সাপোর্ট করেন, বিষয়টা কিন্তু তেমন নয়। তো সেখানে বিরোধীদের দলের মধ্যেও আমেরিকার পলিসি যখন আসে বা আমেরিকার কোশ্চেনটা যখন আসে, তখন তারা সর্ট অফ অন দ্য সেম পেজ। এবং ইন্টারনাল কিছু ফ্রাস্ট্রেশন ছিল, যে সেই ফ্রাস্ট্রেশনগুলো এই কনফ্লিক্টের সময় অনেক বেশি রিল্যাক্স হয়ে গেছে। অনেকে যারা ইরানি এই যে আপনার আইআরজিসি যারা বিরোধিতা করতো, তারাও তাদের বিরোধীদের জায়গা থেকে সরে আসছে। তার মানে হচ্ছে কি, সে ইন্টারনাল ইন্টিগ্রিটিটা সে অর্জন করেছে, হুইচ ইজ অ্যামেজিং। এবং আপনি দেখেন যে কোনো দেশের ক্ষেত্রে জাতীয়তাবোধের ব্যাপারটা অনেক বেশি প্রখর তাদের, সেটাই আমরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডেই দেখতে পেলাম। যেমন বিশেষ করে আপনার খামেনির যে অন্ত্যেষ্টিক্রিয়াতে আপনি দেখলেন যে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। হ্যাঁ, এবং আপনি দেখেন আমি বলবো যে তার যে ইন্টারনাল যে মেহনাজাবা যেটি বলেছেন, আসলে এইটা আমি খুব এভাবে এর আগে দেখি নাই। যে উনি যেটি বলেছেন খুব অসাধারণ একটা দিক, যে আসলে ইরানের ইকোনমিক কন্ডিশনটা নিয়ে বাইরের দুনিয়াতে যেভাবে আপনার মিডিয়া কাভারেজ করা হয় বা যেভাবে এক্সপ্লেন করা হয়, the ground reality could be totally different, যে যেখানে অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেটা আমরা জানি না। তো আমি মনে করি যে ইরান হচ্ছে যে আপনার কম্পারেটিভলি আপনার হচ্ছে একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। আপনার সে তার সর্বোচ্চ বেনিফিটটা সে এর মধ্য দিয়ে অর্জন করে নিতে চায়। আর একটা জিনিস আমি আপনাকে বলি, যেটা আমি বললাম যে আমার একটা পাজল আছে, পাজলটা হচ্ছে যে আসলে বিহাইন্ড দ্য সিন কি অন্য কিছু আছে। যেমন ইরানে যে মিলিটারি রিশাফলটা করা হলো খুব রিসেন্টলি, আপনারা দেখেছেন, এবং সে কিন্তু অনেক বিশ্লেষণ এসেছে। তাদের প্রধান নিরাপত্তা উপদেষ্টা বদলানো হয়েছে, আপনি জানেন। এবং তার মানে কি এটা যে সেখানে আপনার হচ্ছে তাদের কাছেও এই ইন্টেলটা আছে যে মানে দিস ওয়ার মে কন্টিনিউ এন্ড উই নিড টু গেট রেডি। সো হোয়াট Trump is doing and what Iran is doing, there is some ফিশি ব্যাপার রয়েছে। তো ওই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না, বাট I will not be surprised if there is something like that. আচ্ছা, আপনি ভালোই মানে বিশ্লেষণ করেছেন ব্যাপারটা, কিন্তু ওই যে ধোঁয়াশার ব্যাপারটি থেকে যাচ্ছে, সেটি সবাই এই ব্যাপারটার মধ্যেই রয়েছেন। আমি একটু প্রফেসর মেহনাজ আপনার কাছে যেটি জানতে মানে ওনার ব্যাপারটা তো ঠিক আছে, ইরানের ব্যাপারে হঠাৎ করে আলোচনায় আসলো গাজা।
আপনি জানেন যে প্রেসিডেন্টের জামাতা জেরার্ড কুশনার উনি হঠাৎ মিটিং করেছেন হামাসদের সঙ্গে এবং নেতানিয়াহুর সঙ্গেও, এবং বোর্ড অফ পিচ নামে একটি সংগঠন প্রেসিডেন্ট ট্রাম্পেরই তৈরি করা, সেটি আবার নতুন করে আলোচনায় আসছে। এটির সঙ্গে যোগ হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও টুইট করেছেন, ওনার স্যান্ডেলে বলছেন যে সৌদি আরবকে যোগ দেওয়ার জন্য। এখন আবার জেরার্ড কুশনারের হামাসের সঙ্গে বৈঠক, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, গাজা শান্তি নিয়ে নতুন আলোচনা, বোর্ড অফ পিস এবং আব্রাহাম অ্যাকর্ড, সবকিছু মিলিয়ে এখানেও কি আবার অন্য কোনো স্ট্র্যাটেজি কাজ করছে কিনা ইরান আমেরিকা যুদ্ধ পাশাপাশি এই জায়গাটার মধ্যে? আচ্ছা, এখানে যে জিনিসটা প্রধানত কাজ করছে সেটা হচ্ছে ইসরায়েলের নির্বাচন এবং নেতানিয়াহুর অবস্থান। এখন এই কয়দিন আগেই আপনার প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করলেন যে হামাসের সাথে একটা চুক্তি হয়ে গেছে, এবং তারপরে নেতানিয়াহু এসে বললেন যে না, এই চুক্তি তারা মানেন না। তো এখন এমন একটা ফেস সেভিং জায়গাতে নিতে চায় যেখানে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পও বলতে পারে যে তিনি কোনো একটা অর্জন করেছেন, এবং নেতানিয়াহুকেও এমন একটা জায়গায় নিতে চায় যাতে তার যে এই অক্টোবরে ইলেকশন আসবে সেখানে যাতে উনি ওনার দেশের মানুষের কাছে বলতে পারেন যে উনি কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করেননি, কিন্তু কোনো একটা জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্পেরও কথা থাকলো, উনারও কথা থাকলো। এবং এই যে গাজা নিয়ে এই যে খেলা চলছে, এগুলো সব কিছুই মূল্যহীন, কারণ প্রতিদিন গাজায় এবং ওয়েস্ট ব্যাংকে মানুষ মারা হচ্ছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গা জমি নিয়ে নেওয়া হচ্ছে, এবং এটা এমন একটা জায়গায় চলে গেছে ইসরায়েল এখন আর ফিরতে পারছে না, মানে এটার একটা শেষ একটা জায়গায় যাবে। এবং একটু আগে যেটা এই ডক্টর আলাউদ্দিন বলছিলেন যে ধোঁয়াশা জায়গাটা, আসলে জিনিসটা এরকম যে আমেরিকা এবং ইসরায়েল কোনো অবস্থাতেই পরাজয় মানবে না। তারা সাময়িকভাবে পিছু হতে পারে, কিন্তু ইরানও জানে, ইরান এটা খুব ভালো করেই জানে যে এই বছর হোক, পরের বছর হোক, তার পরের বছর হোক, আবার একটা আক্রমণ করে আবার এটা চেষ্টা করবে। ইরান এটার জন্য তৈরি। কিন্তু এখন অবস্থাটা এমন একটা জায়গায় চলে গেছে, আগে যে একটা স্টেটাস কো একটা মেনটেন করা সম্ভব হতো, এখন আর সেটা হবে না। মানে এই গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যা হচ্ছে, এর ফলে মানে এর একটা শেষ হবে। হয় প্যালেস্টাইনের সবাইকে ধ্বংস করে দিবে, অথবা ইসরায়েল নিজেই শেষ হয়ে যাবে। এই দুটার একটা হবে। এটাই মাঝামাঝি এইরকম জায়গায় গিয়ে আর থাকতে পারবে না, ওই অবস্থানে আর যেতে পারবে না। এবং ইরানের অবস্থাটা এখনো ওখানে যায় নাই, কিন্তু ওখানেও নিয়ে যাবে আর কি। মানে এখন যে অবস্থাগুলো চলছে সেখান থেকে যদি আমেরিকা এবং ইসরায়েল পিছু হটে, তাহলে এটা তাদের পরাজয় মেনে নেওয়া, এবং এটা তারা কোনোভাবে কোনো অবস্থাতেই করবে না। হয়তো এই মুহূর্তে করবে, কিন্তু আবার এই জন্য এই যুদ্ধটা শেষ হবে না। এটা আবার আমরা নেক্সট ইয়ারে আমরা দেখবো এটা রিভাইভ করছে। না, কিন্তু আপনি যেটি বলছেন যুদ্ধ শেষ হবে না বা আমেরিকা নিয়ে যাবে, কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে যে আমেরিকার প্রতি যে বিশ্বাসীনতার জায়গা দেখলাম, এটিও তো অনেক বড় একটা অ্যালার্মিং লাইক দ্যাট। আপনি যদি মনে করেন যে সৌদি আরবে যে জোট করা নতুন করে 3-4 দেশের সঙ্গে, অন্যান্য দেশগুলো চেষ্টা করছে অন্য জোটের মধ্যে যাওয়ার জন্য, বা অন্যরা নিজেদের মধ্যে অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছে। এটা থেকে একটা মেসেজ যায় না যে আগে যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো অন্ধের মতো আমেরিকার উপরে বিশ্বাস করতো, তাদের সেই জায়গায় ফাটল তৈরি হয়েছে? আমেরিকার তো ডিপ্লোমেসিতে একটা সাংঘাতিক বড় একটা ফাটল হয়েছে। শুধু ডিপ্লোমেসি কেন, আপনি এটা চিন্তা করেন যে বেস গুলো ছিল ওইগুলোই তখন ইউজেবল না। আরেকবার যে কোথাও যুদ্ধ করবে, আক্রমণ করবে, আপনার তো বেস লাগবে, বেস নাই। এই যে আপনি নিশ্চয়ই আমেরিকান সেলারদের ইউএসএস লিবার্টিতে তাদের এই দুরবস্থার কথা পড়েছেন। তার কিন্তু একটা বড় কারণ হচ্ছে আপনার বাহরাইনে ওদের অনেক আপনার যে ফুড সেগুলো স্টোর করে রাখতো, ওগুলো এখন আর সম্ভব না। তো এখন ওদের যে খাবার পাঠাতে হয় সেটা অনেক দূর থেকে, সেটা আপনার যে ডিয়েগো গার্সিয়া থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো আপনার শুধু ডিপ্লোম্যাটিক, ওইটা তো একটা সফট জিনিস, যেটা একদম হার্ড জিনিস, হ্যাঁ, যে আপনার লজিস্টিক্স যেটা লাগবে সেটাই তো থাকবে না। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় না আমেরিকা এবং ইসরায়েল এটা মানে আরেকবার চেষ্টা করবে। যতক্ষণ তাদের শক্তি আছে তারা এই চেষ্টাটা করবে। আপনার কথাই ঠিক। আমরা আব্রাহাম লিঙ্কনের নিউ ইয়র্ক টাইমসের খবরও দেখলাম, এপিতেও আসছে যে ওখানকার সেলররা বেশ সমস্যায় রয়েছেন, আমেরিকান যে সার্ভিস মেম্বাররা। আপনি থাকেন। আমি একটু প্রফেসর আলাউদ্দিন, আমাদের সময় শেষ পর্যায়ে, যে আমরা এতক্ষণ অনেকগুলো জিনিস আলোচনা করলাম, কিন্তু সব আলোচনার মূলে একটি হচ্ছে আমেরিকার জনগণ হচ্ছে শক্তিশালী। আপনি জানেন আমেরিকার জনগণের হাতেই সব ক্ষমতা, তারা চাইলে অনেক কিছু বদলাতে পারে। তো এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই নানা রকমের কন্ট্রাক্টরি খেলা বা উনি যেমনটা চাচ্ছেন, সেটি
সেটিতে তো বেশ প্রভাব পড়ছে আমেরিকার মানুষের মধ্যে, যেমনটা রয়টার্সের সর্বশেষ পোলের ব্যাপারে আপনি বললেন। তো সেটিতে কি আপনার মনে হয় যে আগামী নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনের 80 দিনের মতো কাছাকাছি আছে প্লাস, তো এটার কি প্রভাব পড়তে পারে? আপনার ধারণাটা কি আসলে? এখানে দুটো বিষয়, একটি হচ্ছে যে আপনার যদি পোলে 33% দেখায়ও, আমি মনে করি না যে ট্রাম্পের যে বেস, যেটা তার যে ফান্ডামেন্টাল বেসটা আপনার হচ্ছে দুর্বল হয়ে গেছে। এবং ট্রাম্পের আপনার যতগুলো পোলস হয়েছে বিভিন্ন সময়ে আপনি দেখেছেন, এই পোলসগুলো আসলে সঠিক তথ্য দেয়নি, এবং এগুলো নানা ধরনের ইন্টারনাল আপনার হচ্ছে কন্ট্রাডিকশন আছে। যেমন হচ্ছে যে পোলের মধ্যে কারা পার্টিসিপেট করে, ওখানে একটা বায়াস থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আরবান বেস আপনার হচ্ছে যে অনেক পার্টিসিপেন্ট থাকে, যেটার কারণে আপনার হচ্ছে যে বাস্তবতা অনেক সময় উঠে আসে না। তো আমি মনে করি যে যে ট্রাম্পের যে ফান্ডামেন্টাল, তার যে মৌলিক যেই আপনার ভিত্তিটা, যে সাপোর্ট বেসটা, সেটি আপনার হচ্ছে যে রাতারাতি যে কমে যাবে বা গেছে বিষয়টা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে বরং আপনার হচ্ছে আরো বেশি সমুন্নত হতে পারে। তার এই ধরনের কর্মকাণ্ডকে অনেক আমি দেখি যে বাই দেয়ার অ্যাটিটিউড, এবং অনেকে ওপেনলি বলেও তারা অ্যাপ্রিসিয়েট করে। এখন আরো দুইটা বিষয় আছে এর সাথে যেটা আমি যোগ করি, যে একটা হচ্ছে তার জন্য ডাউন সাইড, এবং হচ্ছে আরেকটা হচ্ছে আপসাইড। দেখুন, আমেরিকান জনগণ অবশ্যই অনেক পাওয়ারফুল, এবং ইলেকশনের মধ্য দিয়ে তারা তাদের সেই পাওয়ারকে অ্যাপ্লাই করে, এবং সেটি আমাদের অন্যান্য আপনার নন ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলোতে, যেখানে ইলেকশন এবং পলিটিক্যাল সিনারিটো বেশিরভাগ সময় ভলাটাইল থাকে, সেটার থেকে কোয়ালিটেটিভলি ডিফারেন্ট। তো এবং সেটি রিসেন্ট ইলেকশনগুলোতে আপনারা দেখছেন যে আপনার মিশিগান সহ আর বিভিন্ন জায়গায় আমরা দেখছি এটা। কিন্তু এখানে এরপরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে দিনের শেষে মানুষ হচ্ছে ইকোনমিক কন্ডিশনটাকে প্রায়োরিটি দেয়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি ইকোনমিক টেনশনটাকে আপনার রিডিউস করতে পারে বা একটা রিজনেবল লেভেলে যদি রাখতে পারেন, তাহলে আমি মনে করি যে তার হচ্ছে যে ওই লেভেলের চ্যালেঞ্জে পড়া লাগবে না, যে লেভেলের পড়ার কথা চ্যালেঞ্জগুলো হচ্ছে বিভিন্ন ইয়ে থেকে বলা হচ্ছে। আরেকটা পয়েন্ট, তার একটা ডাউন সাইড যেটা, সেটি হচ্ছে যে আপনার প্যালেস্টাইন ওয়ারের থেকে আপনার হচ্ছে অক্টোবর 7-এর পর থেকে যেটি যা ঘটেছে ইসরায়েলে, সেটি আমেরিকান ইয়াং ভোটারদের ভেতরে একটা রেভলিউশন ঘটায় ফেলেছে। সেটি হচ্ছে যে সেটির জন্য অল্টারনেটিভ যে কোন জিনিসটা দিয়ে ট্রাম্প সেটিকে কাভার করবেন, এইটা আমি জানি না যে ট্রাম্পের কোনো কিছু আছে কিনা। তো আপনার কন্ডিশন যেটি হোক না কেন, তাদের একটা প্রভাব পড়বে, এবং মোর ইয়াং ভোটার্স, এবং সেটি ট্রাম্পের বিপক্ষে যাবে। তো সেই জায়গাতে আপনি কোনো একটা আবার নতুন সারপ্রাইজ দেখতে পারেন। ইয়াংদের একটা বিষয় আছে না, সেটি ঠিকই বলছে। সেটির দিকে প্রফেসর আলাউদ্দিন, দুঃখিত আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, যদিও বা সামনে নির্বাচন, আমরা আরো আলোচনা করব। এত বেশি মানে সংবাদ থাকে যে আসলে সময়ের মধ্যে এটিকে শেষ করার জন্য অন্যদিন হয়তো আপনাদের দুজনের সঙ্গে এইসব ব্যাপারগুলো নিয়ে আবার আলোচনা করবো, আমরাও নজর থাকবে সেই দিকে। আপনাদের দুজনকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক। সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। যেমনটি বলছেন, আসলে ইরান আমেরিকা যুদ্ধ এখন আবার অনিশ্চয়তা পড়লো, কারণ 60 দিনের যে সমঝোতা চুক্তি সেটি শেষ, এখন নতুন করে চুক্তি হয়নি, বরং উল্টো প্রেসিডেন্ট ট্রাম্প আরো কয়েকটি দেশে আক্রমণের হুমকি দিচ্ছেন। এখন আসলে কোন দিকে যায়, এমন আমাদের আলোচকরা যেমন আশঙ্কা করছেন, তাতে মানুষের জীবনযাত্রা বেশ আরো সমস্যায় পড়তে পারে, বিশেষ করে দ্রব্যমূল্যের ক্ষেত্রে। সেটিও একটি সতর্কতামূলক ব্যাপার মানুষের জন্য। কিন্তু দেখা যাক কি হয়, আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।